করে দিই, কারণ যেহেতু বেড করে করার কথা বলেছি, তাহলে শতকটা আপনারা কিভাবে হিসাব করবেন? এটা হচ্ছে ১ শতক সমান, সমান আমি দশমিকে গেলাম না, শুধু ৪৩৫ বলে দিলাম বর্গ ফুট। আচ্ছা, তাহলে তাই যদি হয়, তাহলে আপনারা লম্বা, দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করে নিবেন। আমি প্রস্থ বলেছি, ধরেন আপনারা ৪ থেকে ৫, ৩ থেকে ৫ ফুট বলেছিলাম, বা আপনারা ৪ ফুট করলেন। তা যদি এরকম আপনারা এখানে ধরেন ৪ ফুটই যদি প্রস্থ হয়, আর এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা যদি আপনারা ধরেন আহ ৫০ ফুট হয়, তাহলে এক্ষেত্রে জমির পরিমাণ কত আসলো? ৪ গুণ ৫০ সমান ২০০ বর্গ ফুট। তো ২০০ বর্গ ফুট মানে অর্ধেক শতকের চেয়ে একটু বেশি। ৪০০ বর্গ ফুটে যদি ১ শতক হয়, তাহলে ২০০ বর্গ ফুটে দেখা যাবে যে সামান্য একটু কম, প্রায় আধা শতকের কাছাকাছি হবে। সেই ক্ষেত্রে আপনারা শতক প্রতি যেই পরিমাণটা আমি যেগুলো বলেছি, তার অর্ধেকের চেয়ে একটু কম করে দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা। আমি কৃষিবিদ এস.এম. ফজলে রাব্বি, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়গুলো খুব ছোট আলোচনার হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা এই সিজনে আমন ধান চাষ শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়। বর্তমানে সময় চলছে, অনেকে হয়তো আমন ধানের বীজতলা তৈরি করে তারা বীজ বপন করে ফেলেছেন, অনেকে হয়তো এখন করবে। যারা এখন করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্য মূলত এই ভিডিওটি। তো এখানে যে ৪টি বিষয় নিয়ে আলোচনা করব, সেগুলো হলো একটি, যে আমন ধানের বীজতলা আমরা কিভাবে তৈরি করব, সার কতটুকু কিভাবে প্রয়োগ করব, বীজ শোধন করব কিভাবে এবং বীজটা বপন করব কিভাবে, এবং খুবই সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব, যাতে করে ভিডিওটি বেশি বড় না হয়। তো বীজতলা তৈরি করার ক্ষেত্রে ভালো করে চাষ দিতে হবে। ৪ থেকে ৫ বার আপনারা চাষ দিবেন। এই জিনিসটা হলো মূলত খেয়াল রাখবেন। এবং যেই কাজটা প্রথমত করবেন, যে প্রথম চাষ যখন আপনারা দিবেন, তখনই আপনারা ট্রাইকোডার্মা, এই যে ট্রাইকোডার্মা যেটা আছে পাউডারটা, আপনারা জানেন যে এটা বায়োডার্মা, ট্রাইকস বিভিন্ন নামে কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। ট্রাইকোডার্মাটা আপনাদের জমিতে প্রয়োগ করতে হবে, মাটির সঙ্গে প্রয়োগ করতে হবে। এটার পরিমাণ হলো বিঘা প্রতি ১ থেকে ১.৫ কেজি, অথবা আপনারা ৪০ থেকে ৫০ গ্রাম পার শতক। যেহেতু বীজতলা ছোট করে করা হয়, সেহেতু আপনারা শতক প্রতি হিসাব করে নিলেই হবে। এই হারে আপনারা এই ট্রাইকোডার্মা পাউডারটা প্রথমবার চাষ করার সময় প্রয়োগ করে নেবেন। এবং এই ট্রাইকোডার্মা পাউডার প্রয়োগ করার সময় কিন্তু কোনো প্রকার সার আপনারা দিবেন না। আচ্ছা, এখন এই বীজতলাটা কেমন হবে আসলে? এই যে বেড তৈরি করব আমরা বীজতলার জন্য, এই বেডের যে প্রস্থ, অর্থাৎ এপাশ থেকে ওপাশ, লম্বাটা আসলে আপনার জমি অনুযায়ী হবে। জমি যদি কম হয় লম্বা কম হয়, জমি বেশি হলে লম্বা বেশি হবে। এটা আপনারা আপনাদের মতো করতে পারেন, কিন্তু প্রস্থটা সর্বোচ্চ ১ থেকে ১.৫ মিটার, অর্থাৎ ৩ থেকে ৫ ফুট। এর বেশি যেন না হয়। ৫ ফুটেরও কম রাখার চেষ্টা করবেন, ৩ থেকে ৪ ফুট রাখার চেষ্টা করবেন। এই বেডের প্রস্থ হবে এতটুকু। দৈর্ঘ্যটা যেকোনোটা হতে পারে। পাশাপাশি যখন ২ টা বেড থাকবে, আরেকটা বেড যেটা, এই বেড আর এই বেড, ২ বেডের মাঝে নালা রাখবেন পানি নিষ্কাশন হওয়ার জন্য। এখন বর্ষাকাল, বৃষ্টি হবে, বর্ষা হবে, আবার আপনি সেচে দিতে পারেন। যাতে করে পানিটা জমে না থাকে, দ্রুত বের হয়ে যায়। এই যে নালাটা আপনারা করবেন, এই নালাটা ১ থেকে ১.৫ ফুট চওড়া হবে। যাতে করে সহজে পানি এখান থেকে বের হয়ে যেতে পারে। এখন আপনি ৩-৪ বার চাষ দিবেন। শেষ চাষ যখন আপনি দিবেন, শেষ চাষে আপনি জমিতে সার প্রয়োগ করবেন। এই সার প্রয়োগটা আসবে শেষ চাষে। এখন কোন সার কতটুকু আপনারা করবেন? আপনারা গোবর সার বা কাঁচা গোবর কিন্তু কেউ সরাসরি দিবেন না, বা অন্য কোনো জৈব সার, যেটা আপনারা কিনে আনতে পারেন, তৈরি করতে পারেন। সেটা আপনারা, আমি শতক প্রতি চাষের মানে সারের হিসাব দিয়ে দিচ্ছি। সেটা আপনারা, মানে নিয়ম হলো ২০ কেজি প্রতি শতক দেওয়া অন্তত পক্ষে সবচেয়ে ভালো হয়। আপনি সেটা নাও পারেন, অন্তত পক্ষে যেন ১৫ কেজি প্রতি শতক এটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এবার অন্যান্য কি সার আমরা কতটুকু দিব? এখানে আমাদের ইউরিয়া সার দিতে হবে। শেষ চাষের সময় ইউরিয়া সার দিতে হবে কতটুকু? ২০০ থেকে ২৫০ গ্রাম প্রতি শতক। টিএসপি সার ৪০০ থেকে ৫০০ গ্রাম।
প্রতি শতক। এবং এমওপি সার দিবেন আপনারা, এটা দিবেন 200 থেকে 250 গ্রাম, অথবা 300 গ্রামও দিতে পারেন আপনারা চাইলে, প্রতি শতক। এইভাবে আপনারা এই 3টা সার বীজতলা তৈরি করার সময় দিলেই হবে। এটা শেষ চাষের সময় কিন্তু একবারে আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে আর সার দিবেন কবে? এরপরে আর একবার সার দিতে হবে। সেই একবার সারটা আপনারা কবে দিবেন? সেটি হচ্ছে চারার বয়স যখন 12 দিন পার হবে, তখন আপনারা যে ইউরিয়া ঠিক ওই একই পরিমাণ প্রথমবার যেরকম দিয়েছেন 2 থেকে 250 গ্রাম প্রতি শতক, এইভাবে আপনারা সার প্রয়োগ করবেন। আচ্ছা, এখন হচ্ছে আপনারা শতকের হিসাবটা কিভাবে করবেন? অনেকে ভালো বুঝেন না, আমি সহজ করে দিই। কারণ যেহেতু বেড করে করার কথা বলেছি, তাহলে শতকটা আপনারা কিভাবে হিসাব করবেন? এটা হচ্ছে 1 শতক সমান সমান, আমি দশমিকে গেলাম না, শুধু 435 বলে দিলাম, বর্গ ফুট। আচ্ছা, তাহলে তাই যদি হয়, তাহলে আপনারা লম্বা, দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করে নিবেন। আমি প্রস্থ বলেছি, ধরেন আপনারা 4 থেকে 5, 3 থেকে 5 ফুট বলেছিলাম আমি, বা আপনারা 4 ফুট করলেন। তা যদি এরকম আপনারা এখানে ধরেন 4 ফুটই যদি প্রস্থ হয়, আর এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা যদি আপনারা ধরেন 50 ফুট হয়, তাহলে এই ক্ষেত্রে জমির পরিমাণ কত আসলো? 4 গুণ 50 সমান 200 বর্গ ফুট। তো 200 বর্গ ফুট মানে অর্ধেক শতকের চেয়ে একটু বেশি। 400 বর্গ ফুটে যদি 1 শতক হয়, তাহলে 200 বর্গ ফুটে দেখা যাবে যে সামান্য একটু কম, প্রায় আধা শতকের কাছাকাছি হবে। সেই ক্ষেত্রে আপনারা শতক প্রতি যেই পরিমাণটা আমি যেগুলো বলেছি, তার অর্ধেকের চেয়ে একটু কম করে দিয়ে দিবেন। একটা এক্সাম্পল দিলাম, সেভাবে আপনারা করবেন কি, এই কতগুলো বেড, বেড যদি এরকম 2টা বেড হয় আপনার পাশাপাশি, যখন এরকম 50 ফুট দৈর্ঘ্য আর 4 ফুট চওড়ার 2টা বেড পাশাপাশি হবে, তখন কিন্তু আরো 200 বর্গ ফুট মানে 400 বর্গ ফুট, প্রায় 1 শতকের মতো কিন্তু তখন জমি হয়ে যাচ্ছে। তখন ওই 1 শতকের কাছাকাছি আপনারা ওই অনুমান করে হিসাব করে আপনারা সারগুলো প্রয়োগ করে দিবেন। এইভাবে আপনারা সঠিকভাবে আপনাদের জমির আয়তনটা বের করে নেবেন যে কতটুকু জমি আপনারা করছেন। আচ্ছা, এইটা হলো আপনার আসলো কিভাবে আপনারা জমি তৈরি করবেন, এবং জমি তৈরি করার সময় কতটুকু সার আপনারা কিভাবে দিবেন। শেষ চাষের সময় সমস্ত সার দিতে হবে, শুধু ইউরিয়া সারটা আর একটিবার 12 দিন বয়স দিতে হবে, আর কোনো সারের ঝামেলায় যাওয়ার দরকার নেই। আর ট্রাইকোডার্মা যেটা আমি দিতে বলেছি সেটা দিতে হবে একদম প্রথম চাষে। আপনারা খেয়াল রাখবেন, এই ট্রাইকোডার্মা আপনারা প্রয়োগ করবেন, এই ট্রাইকোডার্মা দেওয়ার কমপক্ষে 1 সপ্তাহ পরে বাকি সার। আপনি একটি কাজ করতে পারেন, খুব ভালো হয়, এই গোবর সারটি আপনি ট্রাইকোডার্মা দেওয়ার সময় দিয়ে দিতে পারেন একই সঙ্গে, আর বাকি সারগুলো আপনি শেষ চাষের সময় একসঙ্গে দিতে পারেন, সেটা বেশি কাজে দিবে। সেক্ষেত্রে ট্রাইকোডার্মা সার খুব দ্রুত বাড়বে, মানে ট্রাইকোডার্মাটা গোবর সারের সঙ্গে খুব দ্রুত বৃদ্ধি পাবে। আর বাকি রাসায়নিক সারগুলো আপনি পরে এসে দিবেন, অন্ততপক্ষে 1 সপ্তাহ পরে বা আরো 10-12 দিন 20 দিন পরে দিলে আরো বেশি ভালো হবে। আচ্ছা, এবার আসি আমরা সার প্রয়োগটা এবং বেড তৈরি সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়ে গেল, এবং বীজ শোধন এবং বীজ বপন সম্পর্কে আমরা একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করবো। বীজ শোধন আসলে অনেকভাবেই আপনারা করতে পারেন। একটা বীজ শোধনের, এই যে বীজ শোধনের হিসাবে এখন আমরা আসি, একটা হলো গরম পানিতে আপনারা বীজ শোধন করতে পারেন। সেই ক্ষেত্রে গরম পানির তাপমাত্রা হতে হবে 52 থেকে 53 ডিগ্রি সেন্টিগ্রেড। এই পানিতে 10 মিনিট বীজ ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে এরপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই এই 52 থেকে 53 ডিগ্রি সেন্টিগ্রেড আপনারা কিভাবে বুঝবেন? আসলে পানির টেম্পারেচার বা তাপমাত্রা মাপার জন্য কিন্তু যেকোনো সায়েন্টিফিক ল্যাবে বা বর্তমানে কিন্তু অনলাইনে খুবই অ্যাভেলেবল, খুবই সস্তা দামে থার্মোমিটার কিনতে পাওয়া যায়, এরকম লম্বা মতো দেখতে, আপনারা দেখে বুঝতে পারবেন। এটার দামও খুব কম, হয়তো 100 টাকা বা 80-90 টাকা এরকম দাম হতে পারে, বা আরো কম হতে পারে। তো ওই থার্মোমিটারটা আপনারা ব্যবহার করতে পারেন। আর একটা সহজ উপায় হচ্ছে, এই পানি কিন্তু যখন ফোটে, আমরা যখন পানি জাল দিই, ফুটে যায়, টক বক করে যেটা, সেটা কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা কিন্তু অনেক বেশি। এত তাপমাত্রা কিন্তু দেওয়া যাবে না। আমরা যেটা কুসুম গরম পানি বলি, অর্থাৎ যে পানির মধ্যে আঙ্গুল দিয়ে কিছুক্ষণ রাখা যায়, সেটাকে আমরা কুসুম গরম পানি বলি, যেটা আমরা খেতেও পারি অনেক সময়। এই যে কুসুম গরম পানি আমরা বলি, এরকম কুসুম গরম পানি টাইপের বা এর চেয়ে সামান্য একটু বেশি
একটু বেশি, অর্থাৎ আঙ্গুল দেওয়া যাচ্ছে কিন্তু সহ্য করতে একটু কষ্ট হচ্ছে। এরকম যখন পানি গরম হয়ে যাবে সেটা আপনি ধরে নেবেন যে কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে। এরকম তাপমাত্রার পানিতে আপনি 10 মিনিট পর্যন্ত এই বীজ ভিজিয়ে রাখতে পারবেন। আচ্ছা, এবার আসি আমরা কেমিক্যাল ওয়েতে, যে কেমিক্যাল ওয়েতে আমরা কিভাবে বীজ শোধন করতে পারবো। সেই ক্ষেত্রে অনেক ধরনের কেমিক্যাল আছে। আপনার ২টা বিষয় এখানে নিশ্চিত করতে হবে, যে বীজ শোধনের ক্ষেত্রে একটা ছত্রাকনাশক এবং একটি কীটনাশক যেন থাকে। এই ২ প্রকার ২টা কেমিক্যাল যেন থাকে। তো ছত্রাকনাশক হিসেবে আপনি কার্বেন্ডাজিম ব্যবহার করবেন, আর কীটনাশক হিসেবে আপনি থায়ামেথক্সাম গ্রুপের যেকোনো কীটনাশক অথবা ইমিডাক্লোপ্রিড গ্রুপের যেকোনো কীটনাশক এগুলো ব্যবহার করতে পারেন। এখন কোনটা কতটুকু পরিমাণে নিবেন? ধরেন একটা পাত্র, যে পাত্রের মধ্যে আপনি নিবেন, আপনার বীজের পরিমাণ যদি হয় ১ কেজি, তাহলে পানি নিবেন ১.৫ লিটার। ২ কেজি হলে ৩ লিটার, এরকম গুরুত্বের হারে বৃদ্ধি পাবে। আচ্ছা, এই হলো পানির পরিমাণ, বীজের পরিমাণ। এখন পানিতে কতটুকু পরিমাণে আপনারা এই মেডিসিনটা দিবেন? এই ১.৫ লিটার পানির জন্য আমি বলে দিচ্ছি। ১.৫ লিটার পানি মানে প্রতি ১ কেজি বীজের জন্য যদি ১.৫ লিটার পরিমাণ পানি নেন, তাহলে সেই ১.৫ লিটার পানিতে আপনি এই কার্বেন্ডেজিমটা আপনি দিবেন হচ্ছে ৪ থেকে ৫ গ্রাম। ৫ গ্রাম দেওয়া দরকার নেই, আপনি ৩.৫ গ্রাম বা ৩ থেকে ৪ গ্রাম দিলেই ৫ গ্রাম বেশি হয়ে যাবে। এটা দিতে পারবেন। আর থায়ামেথক্সাম বা ইমিডাক্লোপিড এটা আপনারা ১.৫ থেকে ২ গ্রাম যেটাই দেন। আর যদি আপনারা মানে লিকুইড বা তরল আকারে দেন, তাহলে ১.৫ থেকে ২ মিলি এইভাবে দিবেন। এরকম ২টা উপাদান আপনারা এই অনুপাতে দিয়ে ১.৫ লিটার পানির জন্য, যদি পানি বেশি হয় তাহলে সেই হিসাবে আপনারা হিসাব করে নিবেন গাণিতিক হিসাবে। সেভাবে আপনারা পানির সাথে মিশিয়ে দিবেন, ভালো করে মিশিয়ে তার মধ্যে এই যে ১ কেজি বীজ, এই বীজটি আপনারা পুরোপুরি চুবিয়ে দিবেন, দিয়ে এখানে আপনারা ২০ মিনিট পর্যন্ত রাখবেন। এই ২০ মিনিট রাখলেই হয়ে যাবে। ২০ মিনিট পরে রাখার পরে এই পানিটা ফেলে দিয়ে আপনারা ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবেন। ব্যাস, মোটামুটি বীজ শোধনের কাজ কিন্তু শেষ। এইবার আরেকটি কাজ আছে। বীজটা আপনি যদি ছিটিয়ে বপন করেন, বপনের পূর্বে আপনি কি করবেন? বীজ বপনের পূর্বে যে কাজটি আপনাকে অবশ্যই করতে হবে অঙ্কুরোদ্গম ভালো পাওয়ার জন্য, সেটা হলো যে এই যে পাত্রে পরিষ্কার পানি দিয়ে, পরিষ্কার পানি, এই পানিতে বীজ আপনারা ভিজিয়ে রাখতে হবে ২৪ ঘন্টা। এই ২৪ ঘন্টা সময় নিয়ে আপনাদের বীজ ভিজিয়ে রাখতে হবে। তারপরে এই বীজটি আপনারা ওখান থেকে তুলে হালকা একটা ছায়া জায়গায় শুকিয়ে নিতে পারেন, নিয়ে তারপরে আপনারা বীজটি ছিটিয়ে বপন করে দিবেন। আচ্ছা, এখন যে পরবর্তী বিষয়গুলো, যে এই ধান গাছ যখন বড় হবে, সার প্রয়োগ তো আমি বলেই দিয়েছি, শুধুমাত্র ১২ দিন মাথায় একটা ইউরিয়া আরেকবার আপনারা দিবেন, এছাড়া অন্য কোনো সার আপনাদের দেওয়ার প্রয়োজন হবে না। আর গাছের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে কোনো ধরনের কোনো পুষ্টিজনিত লক্ষণ দেখা যাচ্ছে কিনা, অভাবজনিত লক্ষণ। অনেক সময় আপনার মাটিতে অন্যান্য পুষ্টি কম থাকলে অভাবজনিত লক্ষণ দেখা যেতে পারে। সেক্ষেত্রে কি করতে হবে পরবর্তীতে আমি ভিডিও দিব। আর রোগ এবং পোকামাকড়ের আক্রমণ হতে পারে, সেই ক্ষেত্রে কারণ বীজতলায় ১ মাস আশেপাশে এরকম সময় কিন্তু এই চারাটিকে রাখতে হবে, ১ মাসেরও বেশি। এই সময়টার মধ্যে কিন্তু বিভিন্ন রোগের আক্রমণ হতে পারে, পোকার আক্রমণ হতে পারে। সেই ক্ষেত্রে কি কি রোগের আক্রমণ হতে পারে, সেই ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নিতে হবে, কি কি পোকার আক্রমণ হতে পারে, সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নিতে হবে, এটা নিয়ে আমি আগামী দিনে একটি ভিডিও দিব। আজকে শুধু এতটুকু বলবো যে এই যাতে করে বীজতলা রোগ মুক্ত থাকে সেজন্য কয়েকটি বিষয় আপনার খেয়াল রাখতে, সেই বিষয়গুলো খেয়াল রাখলে কিন্তু সহজে মানে রোগ আক্রমণ করতে পারবে না। সেটা হলো কি, অতিরিক্ত ইউরিয়া এটা দেওয়া যাবে না। অতিরিক্ত ইউরিয়া দিলে কিন্তু রোগ ব্যাধির আক্রমণের মাত্রাটা বেড়ে যায়। যে পানি জমে থাকা, এই কাজটা করা যাবে না। পানি ড্রেন থেকে অতিরিক্ত পানিগুলো বের করে দিতে হবে। আচ্ছা, ঘন রোপণ করা যাবে না। চারা যে আমরা অনেক বেশি ঘন রোপণ করে ফেলি, মানে ঘন রোপণ বা বপন করে ফেলি, আমরা এখানে যেটা বীজ বপন করব, সেটা একটু অ্যাভয়েড করতে হবে। হালকা করে দিতে হবে। যদি অতিরিক্ত হয়ে যায় আপনার, মানে বেশি দেখেন যে আপনার চারা অতিরিক্ত বেশি গজিয়ে গেছে, কোনো জায়গায় বেশি ঘন, ওটাকে ট্রান্সপ্লান্ট করবেন, মানে ঘন জায়গা থেকে নিয়ে হালকা জায়গায় দিয়ে দিন, যাতে করে খুব বেশি ঘনত্ব না হয়। আর একটা কি জিনিস, আগাছা।
আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে এবং বীজতলায় আপনি চেষ্টা করবেন হাত দিয়ে আগাছা পরিষ্কার করার জন্য। বীজতলায় কখনো আগাছা পরিষ্কারের জন্য কোনো কেমিক্যাল ব্যবহার করবেন না। এই নিয়মিত যদি এই কাজগুলো ঠিক মতো আপনি রাখতে পারেন, সাবধান থাকতে পারেন, তাহলে কিন্তু রোগ ব্যাধি সহজে বীজতলায় আক্রমণ করে না। তারপরে যদি আক্রমণ করে সেক্ষেত্রে কি অবস্থা নিতে হবে সেটা নিয়ে আমি আগামীতে ভিডিও দিব। প্রিয় বন্ধুরা, আমি আশা করি আমি যে বিষয়গুলো সম্পর্কে বলতে চেয়েছি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের এখানে বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা এখানে কমেন্ট করবেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই কমেন্টগুলোর অ্যান্সার করার জন্য। আর যদি কারো জটিল কোনো সমস্যা হয়ে থাকে, বর্তমানে যারা ধান চাষ করছেন, কোনো রোগ ব্যাধির আক্রমণ দেখেন বা কোনো বিষয়ে পরামর্শ চান, তাহলে সেই ক্ষেত্রে এই যে আমার নাম্বারটি এখানে বোর্ডে দেখেন লেখা আছে 01711648732, এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি তুলে দিয়ে কোনো সমস্যা হলে মেসেজ দিতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, সেটা হচ্ছে 15ই জুলাই 2026, অর্থাৎ এই মাসের 15 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আমি একটি গুরুত্বপূর্ণ কোর্স নিব, সেটা হলো বালাইনাশক এক্সপার্ট কোর্স। আমার যারা নিয়মিত ফলোয়ার আছেন অনেকেই কোর্সটি করতে চেয়েছেন, আগে থেকে আমাকে বলে রেখেছিলেন। সবার সাথে আসলে যোগাযোগ করা আমার পক্ষে ওয়ান টু ওয়ান সম্ভব না। তো যারা ভিডিওগুলো নিয়মিত দেখেন, আমি আশা করি এভাবে আপনার কাছে মেসেজটি পৌঁছাবে। তো এই কোর্সটির সম্পর্কে বিস্তারিত জানতে এবং কিভাবে আপনি অংশগ্রহণ করতে চান, কিভাবে রেজিস্ট্রেশন করতে চান, কিভাবে কি করতে হবে বা আপনি কি কি জানবেন এখান থেকে, পুরো বিষয়গুলো জানার জন্য আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ দিয়ে আমার সঙ্গে কল দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। বিশেষ করে যারা সচেতন কৃষক বা যারা কীটনাশকের দোকান যাদের রয়েছে, তারা আপনারা যারা আছেন আপনাদের জন্য কিন্তু এই কোর্সটা খুব বেশি গুরুত্বপূর্ণ হবে। মানে এই কোর্সটা করলে আপনারা যত প্রকার কীটনাশক আছে রোগ ব্যাধি দমন করার জন্য, পোকামাকড় দমন করার জন্য, নেমাটোড বলেন যা যা আছে, সমস্ত ধরনের এই কীটনাশকগুলো সম্পর্কে কিন্তু এই কোর্সে আলোচনা করা হবে এবং এই কীটনাশক সম্পর্কে কিন্তু আপনার এই কোর্সটি করলে পরিষ্কার ধারণা হবে। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আর আমার চ্যানেলের সঙ্গে নিয়মিত থাকতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই আজকের মতো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।